আজ 17 জুন বুধবার বিকেল 5টায় আমি অনুপম দেব আছি এডিটর স্পিকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। টেকনাফ সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষীদের হামলায় গুলিবিদ্ধ বিজিবি সদস্য বিপ্লব চট্টগ্রাম সিএমএইচে। এরশাদ রওশন দ্বন্দ্বে এখনো ঠিক হয়নি বিরোধী দলীয় উপনেতা, শিগগিরই সুরাহা, জানালেন চিফ হুইপ। রমজানে যানজট মোকাবিলায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা, নিয়োগ হচ্ছে অতিরিক্ত ট্রাফিক কমিউনিটি পুলিশ। একাদশ শ্রেণীর ভর্তিতে পরীক্ষা নিচ্ছে শুধু 3টি মিশনারি কলেজ, শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শঙ্কা শিক্ষাবিদদের। বাংলাদেশ ভারত ওডিআই সিরিজ শুরু হচ্ছে কাল। প্রথম ম্যাচে বেলা 3টায় মাঠে নামছে সাকিব তামিমরা। কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সাথে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিপ্লব নামে বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবির আরেক সদস্যকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এই ঘটনাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে জানিয়েছেন, শিগগিরই পতাকা বৈঠক করে অপহৃত বিজিবি সদস্যকে দেশে ফিরিয়ে আনা হবে। বুধবার সকালে বাংলাদেশের জলসীমায় ঢুকে তল্লাশি চালাচ্ছিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজিবির সদস্যরা বাধা দিলে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যদের উপর গুলি চালায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজিবির সিপাহী বিপ্লব গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার হাসপাতাল থেকে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়েছে। দোনোপক্ষের গুলি হয়েছে। আমাদের বিজিবি 2 জন সামান্য আহত হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত। আমাদের এখান থেকেও 9-10 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। এই হয়েছিল ঘটনাটা। ধরে নিয়ে যাওয়া বিজিবি সদস্য আব্দুর রাজ্জাকের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া তথ্য পুরোপুরি পরিষ্কার নয়, তবে তাকে ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেছেন। বাকিটুক ছোড়া হবে এবং ফ্ল্যাগ মিটিং আমরা যে কোনো সময় আশা করছি আমাদের সেই নায়কও ফিরে আসবে। হয়তো সেই মাছ ধরার জালে বাধাপ্রাপ্ত হয়ে ওই পারে চলে গিয়েছিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে, তাই দ্রুত এ ঘটনার সমাধান হবে বলে আশাবাদী তিনি। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ। এই বিষয়ে কথা বলবো তার সাথে। জনাব আব্দুর রশিদ, এই ধরনের ভুল বোঝাবুঝির যে কথা বলা হচ্ছে, আমরা শুনলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে, এই ভুল বোঝাবুঝিগুলো সীমান্তে কি কারণে আসলে তৈরি হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলতে হয় যে সীমান্তে দুই বাহিনীর মধ্যে যদি ইন্টিমেট কোঅপারেশন না থাকে বা আস্থা অবিশ্বাস থাকে, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। তা আমরা দেখেছি যে আমাদের দুটো প্রতিবেশী দেশ, ভারতের সাথে আমাদের সীমান্তরক্ষী এবং ওদের সীমান্তরক্ষীর সাথে যত পরিমাণ একান্ত সহযোগিতা আছে, মিয়ানমারের ক্ষেত্রে সেটি বিদ্যমান নেই। এবং মিয়ানমারের সাথে আমরা এই সহযোগিতার ব্যাপারে এখনো কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। তবে মিয়ানমার সীমান্তে আরও কিছু জটিলতা আছে। সেটি হলো ওখানে চোরাচালান আছে, মাদক চোরাচালান আছে, রোহিঙ্গা সমস্যা আছে এবং মিয়ানমারের ভেতরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল তারা বর্ডারের এপাশ ওপাশ যায়। রোহিঙ্গাদেরও আরএসও নামে জঙ্গি সংগঠন আছে। তো সব মিলিয়ে এই জায়গাটা একটু উত্তপ্ত এবং সেই উত্তপ্ততার কারণে ভুল বোঝাবুঝি হওয়ার অবকাশ ঘন ঘন হবে, বেশি হবে, যতক্ষণ না কেন আমরা নিজেদের মধ্যে একটি বড় ধরনের সম্পর্ক বা সহযোগিতা গড়ে তুলতে না পারবো। তাহলে আপনি যে ধরনের আপনি বলছিলেন চোরাচালানের কথা, জঙ্গিবাদ, জঙ্গি তৎপরতার কথা সীমান্তে, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে, তো যেহেতু এই সীমান্তে আসলে এই ধরনের ঘটনা একটু বেশি ঘটে থাকে, বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদেরও কি বিশেষ ধরনের ভূমিকা আছে সেখানে, এই মিয়ানমার বাংলাদেশ সীমান্ত জুড়ে? বিশেষ ধরনের ভূমিকা বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারছি না। বিশেষ ধরনের ভূমিকা বলতে আমি বোঝাচ্ছি যে যেহেতু আমরা কিছু কিছু জায়গা চিহ্নিত করে থাকি মাঝে মধ্যে, যে ঝুঁকিপূর্ণ সীমান্ত বা এই জায়গায় নিরাপত্তা একটু বেশি দরকার, এই ধরনের ঝুঁকিপূর্ণ সীমান্ত বা বিশেষ নিরাপত্তার দরকার, এই ধরনের কোনো কিছু কি চিহ্নিত করা আছে কিনা আমাদের? না, ওইভাবে নেই। এটি যে দুই দেশ যদি একসাথে কাজ না করে
তাহলে সীমানাতে আপনি কখনোই শান্ত রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ভারতের দিকে এই সীমানা শান্ত করার জন্য যতগুলো চুক্তিতে পৌঁছেছি, আমাদের কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান আছে, যুক্ত পেট্রোলের ব্যবস্থা আছে। তো এখানে আমরা দেখেছি মিয়ানমারের সাথে আমরা এখন ওই পর্যায়ে পৌঁছতে পারিনি। তো সেখানে এটিকে সীমান্ত সমস্যার সমাধান করতে গেলে এখানে দুই সীমান্ত রক্ষীর ভেতরেই এই ধরনের সহযোগিতা চুক্তি যত দ্রুত সম্ভব সেটি করতে হবে। এখানে একটি কূটনৈতিক তৎপরতার ব্যাপার আছে। আরেকটি হলো যে মিয়ানমার প্রতিবেশী দেশ হিসাবে তাদের সাথে আমাদের যে আদান প্রদান সেটিও সীমিত, এবং তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল বিশ্ব থেকে বলে এটি গড়ে ওঠেনি। সেই জন্য এখন সময় এসেছে যে মিয়ানমারের সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্যে সেখানে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেকগুলো যতগুলো সহযোগিতা পাওয়া যেতে পারে সেখানে আমাদের চুক্তি করা। আচ্ছা, আরেকটা বিষয়ে জানতে চাই যে খুব আমরা প্রায়ই দেখি যে এই ধরনের ঘটনা ঘটে, এবং যদি বিজিবি সদস্যকে অপহরণ করে নিয়ে যায় বা গোলাগুলির ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে পতাকা বৈঠকের একটি আয়োজন করা হয় এবং সেই পতাকা বৈঠকে আলোচনা করা হয়। এই পতাকা বৈঠকগুলোতে আসলে কি ধরনের আলোচনা হয়, বা এর পরেও আমরা কেন দেখি যে ওই একই সীমান্ত জুড়ে একই বাহিনীর মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটছে? পতাকা বৈঠক হচ্ছে এটি একটি বলতে পারেন যে সমঝোতা, স্থানীয় ভিত্তিক সমঝোতা করার জন্য এটি আয়োজন করা হয়। যখন দুই দেশের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয়, সেটি দুই পক্ষ যাতে আলোচনা করতে পারে, তো তারই একটি উপায় বা আপনি পন্থা বলতে পারেন, সেটি হচ্ছে পতাকা বৈঠক, যেখানে একটি নির্দিষ্ট স্থানে দুই বাহিনীরই স্থানীয় পর্যায়ের যারা আছেন তারা ওইখানে মিলিত হন, বিষয়টি আলোচনা করেন, একে অপরের দায় স্বীকার করেন, অথবা কেউ যদি কাউকে ধরে নিয়ে যায় সেই দায় স্বীকার করার পরে তাকে হস্তান্তর, এই বিষয়গুলোই ওখানে আলোচনা হয়। এটি স্থানীয় লেভেলে হয় এবং এটির প্রয়োজন এটি যত বেশি থাকবে তখন দুই বাহিনীর ভেতরে আস্থা এবং বিশ্বাস বাড়তে থাকে। সেজন্য ঘন ঘন পতাকা বৈঠক হচ্ছে এই আস্থা বিশ্বাস বাড়ানোর জন্য একটি বড় উপায়। আমরা কিন্তু জনাব আব্দুর রশিদ বারবারই এরকম ঘটনা দেখছি, বিশেষ করে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে কয়েক বছর ধরে কিছুদিন পরপরই আমরা গোলাগুলির ঘটনা দেখি, বা আমরা দেখি যে রোহিঙ্গা যারা আছেন তাদেরকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, বাংলাদেশে তারা অনুপ্রবেশ করেন, এবং সেটা নিয়েও সীমান্তে উত্তেজনা হয়, চোরাচালান নিয়েও হয়, জঙ্গি তৎপরতা নিয়েও হয়, সবকিছু নিয়েই হয়। এবং কিছুদিন পরপরই দেখা যায় যে বিজিবি সদস্যরা হয়তো আহত হচ্ছেন, গোলাগুলি হচ্ছে এবং ঘন ঘন পতাকা বৈঠকও হচ্ছে। এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু বারবার ঘটছেই। সেই ক্ষেত্রে আপনি বলছিলেন একটা কূটনৈতিক তৎপরতার কথা, এছাড়া আসলে এই মুহূর্তে বাংলাদেশের করণীয় কি আছে? কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে ক্ষতিগ্রস্ত কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যরা বা বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছেন তারাই হচ্ছেন। আসলে এটি নিয়ে আমার মনে হয় খুব বেশি শঙ্কার কারণ নেই। প্রথমে হচ্ছে ওই জায়গাটার আপনি যেগুলো কারণ বললেন আমিও বলেছি, এই সব কারণে স্বভাবতই সীমান্তে জটিলতা বেশি। তারপরে আরেকটি বিষয় আছে, সেটি হলো সুযোগের কিছু ব্যবহার। যে আমরা যতদূর জানি যে মিয়ানমারের সীমান্ত রক্ষীর ভেতরেও অনেকে আছে যারা চোরাচালানের সাথে সম্পৃক্ত হয়ে যায়, এবং অনেক সময় সেটিও একটি বর্ডার কনফ্লিক্টের একটি বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে এটিকে এড়াতে হলে, যে আপনি বলছেন যে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে, ফ্ল্যাগ মিটিংও হচ্ছে, তো এটিকে আরও কমাতে হলে যেটি দরকার সেটি হচ্ছে যে সহযোগিতা চুক্তি। আর আরেকটি বিষয় হলো যে মিয়ানমারের আমাদের দিকের যে বর্ডারটা আছে সেটি হচ্ছে মিয়ানমারের এখানে তাদের কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণের একটি সমস্যা আছে বলে আমার মনে হয়, যেহেতু এটি তাদের কেন্দ্র থেকে অনেক দূরবর্তী এবং ভৌগোলিকভাবে খুব দুর্গম এলাকা। তো সেখানে সেটার কারণেও এইসব বাহিনীর উপরেও তাদের যে নিয়ন্ত্রণ, সেখানেও এটিকে আরও বৃদ্ধি করতে হবে। তো সেই জন্য এই জটিলতার মধ্যে কাজ করতে হলে যেটি দরকার সেটি হচ্ছে দুই দেশের ভিতরে আস্থা এবং বিশ্বাস তৈরি, এবং সেটি করতে হলে আপনাকে কূটনৈতিক লেভেলে আলোচনা করতে হবে এবং বর্ডারেও আলোচনা করতে হবে। এই বহুমুখী আলোচনা যদি করে আস্থা বিশ্বাস বাড়ানো যায়, তাহলে এই ব্যাপারে যে উত্তেজনা সেটি আমার মনে হয় ভবিষ্যতে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে। জনাব আব্দুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই রোড স্পিকে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি 50 সেকেন্ড পর।